আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখি একটু যে জার্মানিতে জার্মানরা কিভাবে গ্রিটিংস করে, কিভাবে হচ্ছে ওরা ওদের পরিচয়গুলো দেয়, পরিচয় দিতে হয়। নর্মালি শুরু করতে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শুরু করতে গেলে আমাদের আলফাবেটটা হচ্ছে যে জরুরি। আমরা যদি আলফাবেট না পারি, যদি উচ্চারণ করতে না পারি, তাহলে হচ্ছে কিছু শুরু করা যায় না। কিন্তু আলফাবেট গুলো হচ্ছে আমরা ফাউন্ডেশন ক্লাস দিয়ে শুরু করবো। যেমন ধরেন 15 তারিখ থেকে আমাদের মেইন ক্লাস যদি শুরু হয়, ওই ক্লাস থেকে আমরা হচ্ছে একদম বেসিক জিরো থেকে দেখবো আলফাবেট গুলো, তারপর সালেন গুলো, নুমা গুলো। ঠিক আছে, তো আপাতত আমরা কিছু গ্রিটিংস দেখি। যেমন ধরেন জার্মানিতে ওরা হচ্ছে নর্মালি গ্রিটিংস দুই ধরনেরই হয়, ফর্মাল গ্রিটিং আর হচ্ছে ইনফর্মাল গ্রিটিং। করবেন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। তৌহিদ ভাই, আপনার মাইক থেকে সাউন্ড আসতেছে। তাওহিদ ভাই। ওকে, ধন্যবাদ তাবিদ ভাই। আচ্ছা। আচ্ছা ভাই, আহ আমার মিউট হয় নাই, ঠিক আছে, সরি। ওকে ওকে। আচ্ছা, আমরা প্রথমে ফর্মাল গ্রিটিংটা দেখি। যেমন ধরেন ইংরেজিতে আমরা হচ্ছে সকাল সকাল যদি কারোর সাথে অফিসে, অথবা আমরা যদি কেউ কলেজে বা ভার্সিটিতে পড়ে থাকি, যে বলি না যে আহ, যে ডয়েচেরা বলে যে হ্যালো, গুটেন টাগ। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে, এটা হচ্ছে একটা গ্রিটিং। এটা হচ্ছে ডয়েচে একটা গ্রিটিং, এটা ওরা বলে বলে থাকে আর কি। তো গুটেন টাগটা ইউজ করে মোটামুটি হচ্ছে দিনের মাঝামাঝি, তারপর দুপুরকে। আর যদি একদম সকাল দিকে হয় তাহলে ওরা বলে যে গুটেন মর্গেন। গুটেন মর্গেন মানে হচ্ছে আমরা বলি না গুড মর্নিং বা শুভ সকাল, এটা হচ্ছে গুটেন মর্গেন। তারপর ধরেন যে সন্ধ্যার দিকে আমরা বলি না যে ইভেনুন, এই টাইপের কিছু, তো ওইটাকে ওরা বলে হচ্ছে যে গুটেন আবেন্ড। গুটেন আবেন্ড মানে হচ্ছে যে আম, শুভ সন্ধ্যা, এটা বলতে পারি আমরা বাংলাতে। আর হচ্ছে ইনফর্মালি, যখন আপনি আপনার দের সাথে বলছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে, তখন আপনি বলতে পারেন যে হ্যালো। হ্যালো দিয়ে ওরা মোটামুটি শুরু করে। আর গুড বাইটা ওরা হচ্ছে ইনফর্মালি, যখন আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির সাথে বসবেন, তখন গুড বাইটা থেকে ওরা হচ্ছে এই যে, আই হোপ দেখতে পাচ্ছেন, এই যে চুজ মানে হচ্ছে গুড বাই। তারপর অনেক ডয়েচে অনেক জায়গায় চাও ইউজ করে, এই যে চাও। চাও মানেও হচ্ছে গুড বাই। এগুলো হচ্ছে নর্মালি হাই হ্যালো আর কি, ডয়েচরা এইভাবে বলে থাকে। তারপর হচ্ছে আমরা কিছু ফ্রেজ দেখতে পারি President যে, Rabat. জি জি, কিছু বল। ইয়া যেই জায়গা দিয়ে নয়েজ আইবে মিউট করে দাও, তুমি তুমি হোস্ট। আচ্ছা ঠিক আছে। ধরেন ফর্মালি কিভাবে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, আমরা বলি না ইংরেজিতে বাংলাতে। তো এইটা ডয়েচরা হচ্ছে যে ফর্মালিও বলে আবার ইনফর্মালও বলে। আমরা ফর্মালটা একটু দেখি, এই যে দেখেন, হাউ আর ইউ। এই ইউটাকে ওরা বলে যে ভি গেট এস ইনেন, মানে আপনি কেমন আছেন। আর যদি আমরা ইনফর্মালি বলতে চাই, আমরা বলি না ফ্রেন্ডদেরকে অথবা ফ্যামিলি মেম্বার, যেমন আমরা সিবলিংস দেরকে বলি না, ভাই বোনদেরকে, যে কি অবস্থা, কেমন আছো। এটা হচ্ছে একটা ইনফর্মাল, বলে যে ভি গেট এস ডিয়া, তুমি কেমন আছো। আর এগুলোর রেসপন্স গুলো হবে বা এগুলোর অ্যান্সার গুলো এই টাইপের হয় যে মিয়া গেট ইজ গুড, মানে আই এম ফাইন, অথবা বলতে পারি আমি ভালো আছি। তারপর গুড মানে ভেরি গুড, অনেক ভালো আছি। তারপর আবার আমরা মাঝে মাঝে বলি না যে না, ভালো নাই, ওইটাকে ওরা হচ্ছে ডয়েচে বলে নিস্ট সো গুড, নট সো গুড, মানে খুব একটা ভালো না। Then আমরা মাঝে এইভাবেও বলি যে এই তো যাচ্ছে কোন রকম, বলি না আমরা বাংলাতে। তো এইটাকে ওরা বলে যে এস গেট, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা। আম, এখানে যে আমার নিজের পরিচয়টা আমরা কিভাবে দিই। আহ ধরেন আম, এটা ফর্মালটা, যে ধরেন আপনি অফিসে আছেন, অথবা আপনি স্কুলে আছেন, অথবা আপনি ভার্সিটিতে কলেজে আপনি আছেন। ওই ক্ষেত্রে আপনি আপনাকে কিভাবে পরিচয় করাবেন। ইস হাইসে, আপনি আপনার নাম বলবেন, যেমন আমি আমারটা দিয়ে বলি, ইস হাইসে সামাউন। অথবা এখানে অ্যাকচুয়ালি পুরো নামটা বলতে হয়, তো ইস হাইসে সামাউন আহমেদ, আমার নাম। তারপর বলতে হয় ইসবিন, বয়সটা বলতে হয় আর কি, ঠিক আছে। যেমন ধরেন আমি বলতে পারি ইসবিন ফুন ফুন 20 Jahre alt,
আমি হই 25 বছর বয়সী। এটা অ্যাকচুয়ালি একটা রুলস, এই সিরিয়াল ওয়াইজ বলতে হয়, প্রথমে নাম বলতে হয়, তারপর বয়স বলতে হয়, তারপর আপনি কোন কান্ট্রি থেকে এসেছেন সেইটা বলতে হয়, তারপর আপনি ওই কান্ট্রিতে কোথায় বসবাস করেন সিটির নাম বলতে হয়। বলবেন কমে আউস ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তারপর আপনি বলবেন ইস wohne ইন ঢাকা, যে আমি ঢাকাতে বসবাস করি, মানে আপনি কোন সিটিতে। আপনি যদি হচ্ছে কেউ নারায়ণগঞ্জের নোয়াখালীতে থাকেন সেটা বলবেন, কেউ যদি রংপুর সিলেট থেকে থাকেন সেগুলো বলবেন যে ইস wohne ইন সিলেট। না, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে কোনো সমস্যা নেই। আমাদের ফাউন্ডেশন ক্লাসে আমরা প্রথমে হচ্ছে সিরিয়াল ওয়াইজ আলফাবেট শিখবো, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং শিখবো, তারপরে হচ্ছে আমরা এই ফ্রেজগুলো দেখবো যে কিভাবে নিজের পরিচয় দিতে হয়। ঠিক আছে, তারপর এখানে থেকে 10 পর্যন্ত আমরা ইংরেজিতে বলি না 1 2 3, তো এইভাবে এটা রয়েছে। 1 কে বলে আইনস, 2 কে বলে সোয়াই, 3 কে বলে ড্রাই, 4 কে বলে ফিয়া, 5 কে বলে ফুনফ, 6 কে বলে জে, 9 সেন। এভাবে করে ওরা হচ্ছে যে 10টা নাম্বারস বলে। তো এরকম আরো আছে, আমরা 100 পর্যন্ত শিখবো, 1000 পর্যন্ত শিখবো, 1 মিলিয়ন কিভাবে বলে ওইটাও শিখবো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে এখানে কিছু আর্টিকেল সহ কিছু ভোকাবুলারি দেয়া আছে। আর্টিকেল কি? যেমন ধরেন আমরা কোনো একটা কিছু বলতে গেলে, কোনো একটা ওয়ার্ড বলতে গেলে দা ইউজ করি না ইংরেজিতে। ধরেন আমরা যদি বলি ট্রি, আমরা ট্রির আগে একটা দা বলি যে দা ট্রি। তারপর আমরা যদি বলি ডক্টর, ডক্টরের আগে ইংরেজিতে একটা আর্টিকেল। তো সেম এইভাবেও ডয়েচে হচ্ছে আর্টিকেল আছে, কিন্তু ইংরেজিতে আমরা তা দিয়ে অনেক কিছু কাজ চালাই দিতে পারি, কিন্তু ডয়েচে আবার আর্টিকেল 3টা, দেয়া, দি। তো এই আর্টিকেল গুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয়, ওই ওয়ার্ড মিনিং এর যে বই, ওই বই দেয়াই থাকে কোনটার আর্টিকেল কি। যেমন ধরেন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ধরেন এই যে ডিশ, ডিশের আর্টিকেল হচ্ছে দেয়া ডিশ। দেয়া ডিশ মানে হচ্ছে টেবল। এখন হয়তো আমাকে ফ্রাগে করতে পারেন, ভাইয়া আমরা তো পড়তে পারতেছি না, এই ডিশ আপনি কিভাবে পড়লেন। এগুলো আমরা প্রথম ক্লাস থেকে শিখবো, যে এই যে এই ডিশ যে উচ্চারণ করে, এই উচ্চারণটা কিভাবে করে, এই উচ্চারণ করার কিছু রুলস আছে। আমরা প্রথমে আলফাবেট শিখবো, তারপরে এই উচ্চারণ করার রুলস গুলো শিখবো, মানে ধাপে ধাপে আগাবো। আপ- তারপর দ্বিতীয়তে আছে দি কুয়া, মানে হচ্ছে দা ডোর। তারপর হচ্ছে দা ফেন্সটার, মানে হচ্ছে দা উইন্ডো। তারপর হচ্ছে দেয়া স্টুল, দা চেয়ার, দি ল্যাম্পে, দা, মানে হচ্ছে আমরা টেবিল ল্যাম্প বলি না, অথবা যে ধরনের ল্যাম্প জাতীয় যে কোনো লাইট বলতে পারে। তারপর হচ্ছে বইকে ওরা ডয়েছে কি বলছে, দাস বুক, বইকে হচ্ছে। তারপর কম্পিউটারকে আবার কম্পিউটারই বলতেছে, দেয়া কম্পিউটার। তারপর হচ্ছে ব্যাগকে কি বলে, দি ঠাসে, দি ঠাসে মানে হচ্ছে ব্যাগ। তারপর হচ্ছে মোবাইল ফোনকে ওরা বলে হান্ডি, দাস হান্ডি। তারপর ডয়েচের মধ্যে আবার 3টা এক্সট্রা অ্যালফাবেট আছে। অ্যাকচুয়ালি আমাদের একটা সুবিধা কি, ইংরেজিতে যে অ্যালফাবেট গুলো 26টা, ডয়েচেও সেম ওই 26টাই অ্যালফাবেট, জাস্ট উচ্চারণগুলো একটু ভিন্ন। তবে 3টা আছে। এর উপর 2টা ফোঁটা দেখতে পাচ্ছি, এটাকে বলে umlaut। ও এর উপর 2টা ফোঁটা দেখতে পাচ্ছি, এটাকে বলে umlaut। আর ইউ এর উপর 2টা ফোঁটা, এটাকে বলে umlaut। তো এই 3টার উচ্চারণ কিভাবে কি, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে আম, এই তো সিম্পলি সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট আগে ভার্ব পরে, এভাবে করে এগুলো দেয়া আছে। এগুলো মেবি রাইট নাও আপনারা বুঝবেন না, প্রথমে হচ্ছে আপনাদের দেখতে হবে, তারপর হয়তো এগুলো বুঝবেন। তারপর হচ্ছে আমি একটু বলে দিতে পারি যে এগুলো ইনফর্মাল আছে। এগুলো কখন, এই উপরে আমরা যেগুলো দেখেছিলাম আমাদের পরিচয়, যে ইন্ট্রোডিউসিং, সে বিন, ফোন ফোন সোয়াংসি শেয়ার আউট, এগুলো ছিল ফর্মাল। আমরা কোনো হচ্ছে ফর্মাল জায়গায় এগুলো ইউজ করবো। এখন সব জায়গায় তো আর ফর্মাল ইউজ করবো না, আমরা ফ্রেন্ডদের সাথে কি আর ফর্মালিটি ইউজ করি, ফ্রেন্ডদের সাথে আমরা মজা করি না। তো ফ্রেন্ড ইশবিন সামাও, এখানে শর্ট করে বলবেন ইশবিন সামাও, আমি হই সামাও। তারপর হচ্ছে ধরেন এখানে বলতে পারি ডু বিস্ট রাফিন, তুমি হও রাফিন। এয়ার, আহ এয়ার ইস্ট রাফিন, সে হয় রাফিন। তারপর হচ্ছে ধরেন যে
একটু লং করে যদি বলতে চাই যে এই যে এখানে আছে ইশবিন, তারপর হচ্ছে নামে দিবেন ইশবিন, ধরেন কোন একটা নাম দিয়ে আমরা ইশবিন আসিফ, আমি হই আসিফ, এগুলো সব হচ্ছে ইনফর্মাল। এই যে দেখেন এখানে একটা সেন্টেন্স ওতে আছে, দাস ইস্ট আইনটিস, এটা হয় একটা টেবিল। এই দাস এগুলো হচ্ছে, এই যে এখানে দাসটা হচ্ছে সাবজেক্ট, ইস্টটা হচ্ছে ভার্ব, আইনটিস এগুলো হচ্ছে অবজেক্ট। তো এগুলো কিভাবে বসলো বসাই হয় সবকিছুর একটা রুলস আছে, এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো ধাপে ধাপে। এখন অ্যাকচুয়ালি হুট করে বললেই সবকিছু বুঝবেন না, তারপর আমি কিছুটা হচ্ছে এক্সপ্লেন করে দিলাম। তো এই তো, এই ছিল আমাদের আহ intro, ইয়া। তো এখন as for Alex, কারো যদি কোনো ফ্রাগে থাকে আমাকে ফ্রাগে করতে পারেন যে কোনো বিষয়। যদি আপনারা বলেন যে ভাই আমার তো এটাও দেখা দিব, কোনো সমস্যা নেই। আপনারা কিছু দেখতে চান কিনা বলেন দেখা করার বিষয়ে, কোনো একটা হচ্ছে টপিক নিয়ে যদি বলেন যে ভাইয়া এটা একটু দেখায় দেন, আমি দেখাই। আসসালামু আলাইকুম। ভাইয়া কাইন্ডলি যদি একটু বলেন যে হুম হুম। A1 এর সিলেবাসটা বা সাজেশনটা বা সিলেবাসটা যদি একটু বলেন, ডিসকাস করেন। A1 হচ্ছে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে শিখি না কেন, যখন আমরা ইংরেজি শিখেছি আমাদের প্রথমে অ্যালফাবেট শিখতে হবে, এইভাবে করে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে একটা শব্দ উচ্চারণ করতে হয়, যেমন আপেল, এই আপেলটা আমরা কিভাবে উচ্চারণ করেছি ইংরেজিতে, এগুলো প্রথমে আমাদের এগুলো শিখতে হবে, তাই না? তো সেম এইভাবে করেই আমরা হচ্ছে আমাদের টয়েস গুলো পার্টে আমি ওপেন করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে? পার্টে মোমেন্ট পেতে। তো এইরকম করেও, এইভাবে করে আমরা হচ্ছে প্রথমে আমাদের আলফাবেট শিখবো, শব্দ অর্থ হবে সেগুলো শিখবো। হুম। আর বলেন বলেন। হ্যালো, জি জি। ক্লিয়ার হয়নি ভাইয়া আপনার ওই সিলেবাসটা সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করছি পার্টে, একটু অপেক্ষা করো। শিওর। যেমন ধরেন এই তো এখানে কিছু আলফাবেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে করে প্রথম দুইটা তিনটা ক্লাসে আমরা একদম বেসিক শিখবো। প্রথম দুইটা থেকে তিনটা ক্লাস আমরা শুধু এই যে আলফাবেট, তারপর নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে কি কিভাবে এগুলো শিখবো আমরা প্রথম দুইটা তিনটা ক্লাসে। তারপর নেটওয়ার্ক 9 নামের একটা বই আছে, নেটওয়ার্ক 9 আইনস, ওটা নেটওয়ার্ক 9 আটসোয়াই। এই বইগুলো থেকে আমরা হচ্ছে ক্যাপিটাল ওয়াইজ লেখাপড়া শুরু করবো। এইটা থাকবে মূলত আমাদের যে নর্মালি বৈদ ইনস্টিটিউট বলেন বা যেখানেই বলেন না কেন, ওনারা হচ্ছে এই মেথডটাই ফলো করে, এইভাবেই পড়ায় নেটওয়ার্ক 9 বই থেকে। তো আমরা হচ্ছে ওই নেটওয়ার্ক 9 বইটাই কমপ্লিট করব। ওইটাতে ক্যাপিটাল ক্যাপিটালে গ্রামাটিক আছে, ওই গ্রামাটিক ক্যাপিটাল সিরিয়াল অনুযায়ী ওই গ্রামাটিক গুলো কমপ্লিট করব, বই সলভ করব। এভাবে করে হচ্ছে ইনশাল্লাহ আমাদের আইন জোনটা আজকে দুইটাই কমপ্লিট করবো আমরা। আর এক্সামের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে আলাদা ভাবে আমাদের কাছ থেকে আপনারা যে হচ্ছে গোয়েদিতে এক্সাম দিতে পারেন। কার যদি A1 এর এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, কার যদি আতসোয়াই এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, ডিরেক্ট আমাদের কাছ থেকে যে আপনারা মানে আমাদের কাছ থেকে শিখে আপনারা হচ্ছে এক্সামে বসতে পারবেন। এই যে দেখ করেছিলেন মেবি মাসুদুর রহমান ভাইয়া, জি জি। এই তো। হ্যাঁ, আমাদের পিডিএফ রেডি করা আছে, এগুলো হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হয়, কোনটার উচ্চারণ কিভাবে, এগুলো সব আমরা দেখবো, ঠিক আছে? ভাওয়েল থাকলে জি। উচ্চারণের একটু চেঞ্জেস হয়, কনসোনেন্টের একটু চেঞ্জেস আছে। একদম ইজি, একবার দেখাই দিলে এগুলো পারবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তো ভাই ঠিক আছে এটা ভাইয়া। কতদিনের কতটা ক্লাস থাকবে, সেশন কতটা? আহ আমরা হচ্ছে সপ্তাহে 3টা করে ক্লাস রাখবো। যদি প্রয়োজন হয় আমরা সপ্তাহে সপ্তাহে হচ্ছে 5টা ক্লাসও রাখবো। আমরা ক্লাস নিয়ে কোনো হিসাব করবো না যে 3টা ক্লাসে বলছি আমরা 3টা ক্লাসে করাবো, এমন না। আমরা হচ্ছে যখন দেখবো যে না এখানে আরেকটু ক্লাস বেশি করানো উচিত, তখন আমরা বেশি ক্লাস করাবো।
যেমন আমাদের ফ্রি যেই ব্যাচটা ছিল, ওই স্টুডেন্টদের সাথে কথা বলে বুঝতে পারবেন। এমনও দিন গেছে ওটা না, ক্লাস করাই ছুটি দেই নাই, কারণ পড়া পিছাই গেছি, এখন কি করবো, ক্লাস তো করতে জি। হবে। তো আমরা ক্লাস নিয়ে হচ্ছে কোনো কোনো কনসিডার করবো না ইনশাল্লাহ। যা যদি এই সপ্তাহে তো ওইটাও করাবো, কোনো সমস্যা নাই। এমনি নর্মালি কত সময়, ডিউরেশন আহ কত? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমরা হচ্ছে 2.5 মাসের মধ্যে আসবো। তারপরে যে আর 15 দিন সময় থাকবে 3 মাস হতে, ওই 15 দিনে আপনাদেরকে হচ্ছে এক্সামের জন্য প্রিপেয়ার করবো, যে এক্সামে কি কি আসবে, এক্সামের স্পেশাল প্রেজেন্ট করবেন, এগুলো কমপ্লিট করাবো, যাতে করে ডিরেক্ট আপনারা চাইলে এক্সাম দিতে পারেন। ওকে, গুড। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার অন্য মানে টপিকের বাইরে একটা প্রশ্ন ছিল যে ইয়া পিঠে আচ্ছা, যে বলেন, গোথে কোনো সমস্যা ইনস্টিটিউটে নেই, বলেন। আপনার যদি মানে গোথে ইনস্টিটিউট থেকে যদি কোচিং করা হয়, ধরেন আমি A1 করলাম না, আমি কি গোথে থেকে আবার B1 করবো বা A2 কোচিং করতে পারবো? ওই ক্ষেত্রে হয়তো আপনার A2 এর সার্টিফিকেটটা লাগবে, আর নয়তো একটা রিপ্লেসমেন্ট টেস্ট আছে, আমরা বাংলায় বলতে পারি যে ভর্তি পরীক্ষা। ওই ভর্তি পরীক্ষা দিয়ে তারপর আপনি ও আচ্ছা আচ্ছা, তার মানে আমি যদি মানে নিচ থেকে A1 বা A2 পাশ করি বা অন্য কোনো মানে পাশ না করলাম, মানে আমি যদি ওর প্রস্তুতি নিয়ে রাখি, তারপরে যদি আমি মনে করছি যে আচ্ছা ঠিক আছে আমার প্রস্তুতি এনাফ আছে A1 এর, আর আমি ভর্তি হতে চাচ্ছি, তাহলে কি আমার ওইখানে প্লেসমেন্ট পরীক্ষাটা দিয়ে তারপরে আমার A2 তে ভর্তি হতে হবে যদি আমি পাশ করি, তাই তো? জি জি এক্স্যাক্টলি, প্লেসমেন্ট এক্সামটা দিয়ে আপনি করতে পারবেন। তার মানে আমার এটা বাধ্যবাধকতা নাই যে আমি যদি A1 না পড়ি গোতেতে, তাহলে আমি A2 পড়তে পারবো না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই? এরকম কোনো বাধ্যকতা নেই, আপনি যেই কোনো লেভেল থেকেই বই দিতে শুরু করতে পারবেন। তবে A2 অথবা B1 যদি করতে চান, ওই যে একটা রিপ্লেসমেন্ট টেস্ট দিতে হবে, যে মানে হচ্ছে ওইটা তো প্রুফ করতে হয় যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি A1 এর লেখাপড়াগুলো কমপ্লিট করেছি, অথবা অ্যাকচুয়ালি আমি A2 এর জি লেখাপড়া। জি ভাই, বুঝতে পারছি ভাই। ধন্যবাদ, দাঙ্কেশন। ওকে পিঠে, তারপর বলেন আর কার কোনো ফ্রাকে। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিনটা রাইট নাও অফ করুন। এই তো বলেন, এবার হচ্ছে আমি আপনাদের ফ্রাকে দেওয়ার জন্য প্রশ্ন করেন আমাকে, যার মাথায় যত ধরনের প্রশ্ন আছে। ভাই আবার একটু ডিস্টার্ব করলাম, যে বলছি যে আপনি কি ভাই হাউস বিল্ডিং করেছেন? জি ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি B1 কমপ্লিট করছেন নাকি B2? জি, B2 তে স্টাডি করতেছি রাইট নাও, বাংলাদেশে না, ইনশাল্লাহ তো আসলাম জি। আহ যাক, মাশাল্লাহ। এখন বলছে যে আপনি মানে কোন টপিকে হাউস বিল্ডিং করছেন, মানে কোন সেক্টরে করতে চাচ্ছেন? আমার এটা হচ্ছে সিস্টেম কাস্টমার। এটা মানে মানে ইংলিশে কি বলেন? আমাউন ভাই, ইংলিশে তো উনি জিজ্ঞেস করছে যে আপনি কোন টপিকের উপরে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন। ভাইয়া ওনার হাউস বিল্ডিং ম্যানেজ হয়ে গেছে আগস্টের 5 তারিখে। ভাইয়া এমভাবে যদি আপনাদের দোয়া, আমাদের সবার দোয়া থাকে, কোনো প্রবলেম না হয়, ইনশাল্লাহ উনি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করবে। জি আচ্ছা আচ্ছা, মানে হাউস ওনার বিল্ডিং সবকিছু সেক্টর বিভিন্ন রেডি। ধরনের সেরকম আর কি। হ্যালো ভাইয়া। জি ভাই, কথাটা বোঝায় নাই, আপনার কথাটা বোঝা যায় নাই। ও আচ্ছা, আমি উনি বলছিলাম বলতেছে যে কোন হাউস বিল্ডিং পাইছে, মানে কোন ইয়া হ্যাঁ নিতে হ্যাঁ বিভিন্ন হাউস বিল্ডিং থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ সেটাই সেটাই। বাংলায় বলি, এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের যে কাজ, টাইপের রেস্টুরেন্টের কাজ। ও আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভালো ভাইয়া। সামান ভাই বলেন। তো এই তো লেখাপড়া আমাদের এই পর্যন্তই ছিল, এখন বলেন আপনাদের কোনো ফ্রাকে থাকবে আমরা অ্যান্সার করি। আর একটা জিনিস হচ্ছে, কারোর যদি সার্টিফিকেট নেওয়ার সমস্যা হয় আপনারা বলতে পারেন। ভাই সার্টিফিকেট নিয়ে সমস্যা বলতে কি বুঝাইছেন, বুঝি নাই ভাই।
মানে আপনি শিখাবেন উনি পাস করছে কিনা বা আমরা ফেক কিনা, আমাদের সম্পর্কে যা জানতে চান সব ধরনের কোশ্চেনই করতে পারবেন, আপনাদের জন্য সব এলাও। সামান ভাই আপনিই বলেন। কি বলবো ভাইয়া, কেউ ফ্র্যাগিং করছেন আমাকে। হ্যাঁ আমিও না আসলে দেখতেছি কেউ কোনো সার্টিফিকেট, কোশ্চেন। আসলে জি জি, বলেন সার্টিফিকেট বলেন। সার্টিফিকেট দেখাটা তো আসলে এখানে ইম্পর্টেন্ট বিষয় না। যতটুকু বুঝি এমন কেউ আসবেন না এখানে যে যিনি মানে কোর্সটা কন্টিনিউ করাতে পারবেন না। আসলে আমাদের মূল দেখতে হবে যে যিনি মেন্টর, ওনার কাছ থেকে আমরা কি জানতে পারছি, কি শিখতে পারছি। আমাদেরকে ফোকাস হলো ওখানে দিতে হবে। কোন কোন সার্টিফিকেটটা পেয়েছেন এটা আসলে ম্যান্ডেটরি না আমার মনে হয়। যা ধন্যবাদ ভাইয়া ভাই সাপোর্ট একটা করার কথা জন্য। বলি, আমি একটা কথা বলি সবাইকে, কলে আমাদের পুরান পরিচিত এই উনি এখন বাংলাদেশে আছে, হয়তো বা এমন একটা সময় যাবে এই গ্রুপের মানুষ ওনার সাথে একটা মেসেজে কথা বলার জন্য অনেক আগ্রহ দেখাবেন, বাট এইরকম সময়টা আর পাবেন না যেটা আজকে পাইছেন, পেও অন করেন নাই, বাট দোয়া ইন করি এমন ফিউচারে টাইম হয়তো যেন বা এই না ধরনের। আসে। হ্যাঁ, দোয়া করি এমন টাইম যেন না আসে না ইনশাল্লাহ। ব্যস্ততার জন্য হইলেও ভাই কয়জন যা রিপ্লাই দিবেন, হ্যাঁ এটা হচ্ছে মূল ইস্যু। কিন্তু হয়তো বা আজকে কেউ গায়ে লাগাইছেন না, বা অনেকে করে কোশ্চেনও করতেছেন, হয়তো বা এমন মেন্টালিটিও মানুষের মধ্যে থাকতে পারে, বাট যখন আপনার ইচ্ছে হবে তখন ওই মানুষটা আপনার কাছে থাকবেও না। আর শিহাব ভাই তো আপনাদের যদি বিয়ন পাস করার পরে আপনার হাউস বিল্ডিং নরমালি ম্যানেজ হতে কতদিন লাগতে পারে আর কি? বাই প্রপার গাইডলাইনের মধ্যে যদি থাকেন, আমরা মনে হয় আপনি একা একা চেষ্টা করলে 1 থেকে 2 মাস এর মধ্যে ম্যানেজ হয়ে যাবে। তা এই এটা কি ভাই বিষয়টা মানে নিয়ে আমি একটু কথা আপনার বলি। কি হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, বলেন বলেন। সিভিল যদি পাস না হলে আর কি হাউস বিল্ডিং একেবারে শিওর পাওয়া যাবে এরকম কোনো কিছু? আচ্ছা আমি আমি একটু বলি এই বিষয়টা নিয়ে। আপনি যদি পেটসওয়াই পাস করতে পারেন, হাউস বিল্ডিং আপনি 100% পাকা হবে। মানুষ এখন B1 দিয়েই যাচ্ছে। আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই যে কিনা হচ্ছে B2 দিয়ে গেছেন, মানে গেছে। ঠিক আছে। আর B1 পাশ করার পর আপনি যখন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবেন, আম, এক একটা কোম্পানি থেকে 2 থেকে 3 মাস সময় লাগে রিপ্লাই পাইতে। ধরেন আপনি আমাকে করেছেন যে সামাউল ভাই আপনার কোম্পানিতে আমি হচ্ছে একটা হাউস মেনটেন করতে চাই। তো ওই কোম্পানি থেকে যে একটা রেসপন্স পাবেন যে হ্যাঁ আমরা তোমার একটা ইন্টারভিউ নেব, বা হ্যাঁ আমাদের হাউস মেনটেন প্রার্থী দরকার, তোমাকে আমরা নিতে পারি, হ্যাঁ এরকম একটা ইন্টারভিউ ডেট দিবে। তো ওই রেসপন্স পাইতে 3 মাসের মতো সময় লাগে আর কি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। মানে B2 পাস করছে ভাইয়া, মানে পাস করে হাউস বিল্ডিং করছে, মানে আমি একজনকে চিনি, উনি পড়ায় না কোনো, মানে কাউকে কোনো কোর্স টোর্স পড়ায় না। উনি হচ্ছিল B2 পাস হুম হুম। করে গেছে, মানে আমি মেকানিক যেটা আছে বা টেকনিশিয়ান যেটা, ওইটার উপরে হাউস বিল্ডিং নিতে যাচ্ছে। আচ্ছা এখন আচ্ছা। ওনার মানে ওইখান থেকে যেটা বললো সেটা হচ্ছিল, উনি বললো যে আপনার তাহলে B2 লাগবে আর কি। আমি বললাম B1 হবে না, কারণ ওইখানে তো সরাসরি আমি যেখানে আপনার এয়ারবাসের ওয়েবসাইটটা দেখলাম, হাউস বিল্ডিং এর লুৎফেন লুৎফেন্না না লুৎফেন্না টেকনিক আছে একটা, ওইখানেও দেখলাম যে ওইখানে লেখা আছে যে মানে ভালো জার্মান পারতে হবে এবং ভালো ইংলিশ পারতে হবে। তো আমি বললাম যে আমি হয়তো ভাবছি যে জার্মান B1 হলে হবে, আর আর দরকার আমি দরকার IELTS আমি 6.5 হালকা একটু পড়াশোনা করলে পরে 1-2 মাস 6.5 উঠাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওই B2 দিয়ে যিনি গিয়েছে ওনার নাম কি? আচ্ছা ভাই, আমি কাইন্ডলি একটু আপনাকে জানাচ্ছি। সাইদুর রহমান সানি ঠিক আমার আছে। ওনার নাম। সাইদুর রহমান সানি। জি হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ। সাইদুর রহমান সাইদুর সানি। রহমান সানি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হ্যাঁ, কথার আমি তো টোন ভাবছিলাম যে B2 শুনলেই অনেক বুঝছি কঠিন। সামন ভাই হু ইজ দিস পারসন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ভাইয়া এই কোন বেড়াইশে যাবেন বললেন? হাউস। এটা হচ্ছিল এয়ারক্রাফট, আপনার এয়ারক্রাফট মেকানিক অথবা এয়ারক্রাফট টেকনিশিয়ান। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওইটাতে হয়তো বা একটু হাই ডিমান্ড থাকতে পারে। ওইটাতে তো হচ্ছে ডয়েচল্যান্ড আউসল্যান্ড থেকে নেয় কিনা ওইটাও শিওর না। এখন উনি 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 আমি দেখছি যে আউটস্ট্যান্ড থেকে নেয় সম্ভবত, তবে শুনছি যে মানে আমি শুরুতে এটা নিয়ে খোঁজ খবর নিয়েছিলাম, তখন এটা নিয়ে জানতাম হচ্ছিল মানে বাইরে থেকে খুব নেয় না বা নিতে চায় না, অনেক মানে ভালো ল্যাঙ্গুয়েজ থাকতে হয়। কিন্তু পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওরা ওরকম কিছু মেয়ে হয়।
তো আমি দেখলাম বাইরে থেকে নেয়, এখন ওনাকেও আপনার একটা ভাইবার জন্য আর কি ডাকছে ওই বিষয়ে। এই জন্য আর কি ওনার কাছে আচ্ছা আমি মানে কোয়েশ্চেনটা করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনি কি ওই ব্যারাজটাতেই করতে হবে আপনার, এমন কোনো বাধ্যবাধকতা আছে আপনার? তো কথা নেই, কিন্তু ওটা থাকলে এবার ভালো হয়, কারণ আমি ওই জবের ভিতরে আছি। তো তো এটা যদি হয় তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা। মানে ওই আপনার ওই যদি, লাইন সম্পর্কে বিস্তারিত সবকিছু আমি জানি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ওইটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করার সময় তুলে ধরবেন। এক্সপিরিয়েন্স হয়তো ওরা রেসপন্স করতে পারে। আর এইসব প্যারাইসে আউসল্যান্ডারদেরকে ওরা মনে হয় না নিবে। তো ওই ভাইয়া কিভাবে পেয়েছে আমি জানি না। ঠিক আছে। তো আমি পার্সোনাল কোনো কথাবার্তা এখানে বলতে হ্যাঁ, পারছি, উনি বলতে অন্য একটা চাচ্ছি না। বিষয়ে হাউস বিল্ডিং করতেছে। উনি আসলে আপনার ফাইন মানে খান নাকি যেন একটা আছে, ওইটাই আপনার হাউস বিল্ডিং করতেছে। তবে ওই হাউস বিল্ডিং না 1.5 বছরের প্লাস হয়েছে। তো উনি এখন ওইটাই আবার নতুন একটা ওই হাউস বিল্ডিংটা আর কি ড্রাইভার জন্য ডাকতেছে আর কি। তো উনি যদি ওটা পায় আর কি, তাহলে ওইটা চলে যাবে। আচ্ছা, কারেন্ট যে হাউস বিল্ডিং আছে ওটা ছেড়ে। হতে পারে। ভাইয়া সানি ভাই যে হাউস বিল্ডিংটা পাইছে ওটার মধ্যে ওটা পাওয়ার পিছনে অনেক কারণ আছে। বাই দ্য ওয়ে ওনার উনি ওটার পিছনে অনেক সময় দিছে, 1 বছর সময় শুধু ওই হাউস বিল্ডিংটা ম্যানেজ করার পিছনে উনি সময় দিছে। নিয়ে যদি পড়ে থাকেন তাহলে পারবেন আপনিও। আচ্ছা হ্যাঁ, আমার সমস্যা না। আমার টোটাল টার্গেট আমি ধরে রাখছি 3 বছরের মতো, ল্যাঙ্গুয়েজ দিয়ে প্লাস হাউস বিল্ডিং তো জানি। ভাইয়া আপনি তো অলরেডি ওই সেক্টরেই আছেন না, আপনার জন্য সুবিধা। হ্যাঁ, আমি ওই সেক্টরে আছি এখন। যদি এই সেক্টরে এখন শুরুতে যদি না যেতে পারি, তাহলে হয়তো বা আমার অন্য একটা হাউস বিল্ডিং দেখতে হবে, পরবর্তীতে এখান থেকে ট্রাই করতে হবে, এরকম কিছু করতে হতে পারে। কিন্তু আমি চাচ্ছি শুরুতে ওইটা নিয়ে যাওয়ার জন্য আর কি। সময় নিয়ে ধৈর্য আচ্ছা, যে সহকারে বিটু বলছেন কোর্সটা শেষ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, আপনি এমডি আসিফ আইডিতে ইনবক্সে নক করেন, আমি অ্যাড করে দিব। আর আমিনুল ভাই, শিহাব আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই সার্টিফিকেটের কথা বলার কারণ হইলো অনেকে সার্টিফিকেট মানে B1 পাস না করে পড়ায়, তো এই কারণে বলছিল আর কি শিহাব ভাই সার্টিফিকেটের কথা। ও আচ্ছা ভাই, এখানে হাউস বিল্ডিং ছাড়া জব ভিসার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবেন কিনা কাইন্ডলি? আচ্ছা, জব ভিসা বলতে তো ভাই মাস্টার্স কমপ্লিট লাগে এক, আর নির্দিষ্ট ম্যান্ডেটরি আর কি 3 থেকে 4 বছরের বাংলাদেশে ভালো কিছু জায়গায় এক্সপিরিয়েন্স থাকা লাগে। দ্যাটস ওয়াই আপনার ইনডিডে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং কোম্পানির ওখানে নিয়োগগুলো দেখতে পারবেন যে জব রিকোয়ারমেন্ট ওরা এই এই জিনিসগুলো। তো আমি মাঝে মধ্যে ঘুরে দেখি, সেখানে ওদের জব রিকোয়ারমেন্টসে কিছু স্কিল থাকে মেনশন করা, পাশাপাশি 2-3টা ভাষাও অনেক ক্ষেত্রে মেনশন করা থাকে। কোনো কোনো জায়গায় দেখা যায় জার্মান লেভেল চায় B1, আর ইংরেজি। এগুলো আপনার দেখতে হবে যে আপনার এই জবগুলাই আপনি যেতে চাচ্ছেন, আপনার এক্স্যাক্টলি ওই রিকোয়ারমেন্ট গুলো আছে কিনা। আর একটা সাইট আছে, আপনি লিঙ্কড ইনে আপনি ওইগুলা দেখতে পারেন। আর যদি আমি এমডি আসিফ বলছি, যদি কোনো জায়গায় সহযোগিতা নক করেন, আমি আপনার ওই জায়গায় কিভাবে কি খুঁজবেন, স্কিল কি কি চাচ্ছে সেগুলো দেখবেন, আমি ওই বিষয়ে আপনাকে একটা ধারণা বা একটা গাইডলাইন দিতে পারবো। দেন আপনি ওইভাবে নিজেকে প্রস্তুত করে অ্যাপ্লাই করবেন প্রফেশনালিজমটা। অফিসিয়াল কাজগুলো মূলত যেভাবে হয়, এখানে বেশিরভাগ লোক আছে, আমি যদি বলি আচ্ছা তুমি তোমার সিভিটা পাঠাইও, অনেকেই করবে কি যে এমডি আমিনুল সিভি, এমডি আমিনুল সিভি জাস্ট এইটুক লিখেই সিভিটা সেন্ড করে দিবে। দ্যাট ইজ নট, মানে এটা আসলে অফিসিয়াল মেইল হতে পারে না। ওখানে লিখতে হবে আমি আমিনুল ইসলাম, আমি এই জবের জন্য অ্যাপ্লাই করছি। আহ, মানে টোটালি একটু লিখে গুছাইয়ে প্রফেশনাল ভাবে এরপরে দিতে শুধু সিভি সেন্ড করে দেয়। এটা কার সিভি, না আমার চাকরি গেছে, না আমার ডিভোর্স পেপার, এটাও বোঝা যায় না। ওইসব মেইলের রেসপন্স কম আসে। তো মেইল কখনো করলে কোনো জায়গায় ওইটা সেভাবে সমস্ত আমার পিডিএফটা খুলতে না হয়, আমার মেইল লেখাটা দেখে বুঝতে পারে যে আমি এই, দেন উনি আরেকটু ডিপলি দেখার জন্য ওই পিডিএফটা ওপেন করবে, বাট উপরেই সবকিছু মেনশন করে লেখা তবে তো থাকবে। ওই যে জব একটা কিছু থাকে যে জায়গায় মিস একটা করলে কভার লেটার পারবেন। থাকে, তাই না? কভার লেটারটা করতে হয়, আর ইউরোপ ফরম্যাট লেটার, সিভি বানানো সিভি, থাকে। ইউএস হ্যাঁ হ্যাঁ ইউএস হ্যাঁ, ফরম্যাটে এগুলা যদি আপনি যদি চান আমরা হেল্প আহ, করতে, আমি হেল্প করতে পারবো আপনাকে, আচ্ছা সমস্যা নাই। আমাদের অ্যাডমিন এবার প্যানেলের যে কেউ এটা নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বললেন যে মাস্টার্স করা লাগবে, ওটা মাস্টার্স মাস্ট নাকি ব্যাচেলর হবে? ব্যাচেলারও হয়, মানে ওই যে কোম্পানি আপনার, এটা হচ্ছে ভাই আসলে
প্রফেশনের উপর ডিপেন্ড করতেছে ওকে। যে আপনি কি ধরনের পেশায় যেতে চাচ্ছেন। আচ্ছা আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং এর উপরে আমি জব করেছি, প্লাস বর্তমানে আমি সাপ্লাই চেইনে আছি আর কি। তো এই রিলেটেড আর যদি একটা কোনো জিনিস কিছু আপনার করতে হবে, আপনার সার্টিফিকেট গুলো জার্মান থেকে রিকগনাইজড করে আনতে হবে আগে, দেন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে হয়তো বা 500 থেকে 600 ইউরো মতো খরচ হতে পারে আর আনারকেনং এর কি। কথা বলতে ওটা জার্মান থেকে অনুমোদন। জি, আচ্ছা। আমি বুঝতে পারিনি আপনি। আনারকেনং এর কথা বলতেছেন? হ্যাঁ, আনারকেনং এর মতোই আর কি। ওইটা কি এত টাকা খরচ হবে? যদি মনে করেন যে আনারকেনং করতে হলে মানে প্রসেসটা কি, কিভাবে করতে হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আর এটা আপনি আপনি আনারকেনং প্রত্যেকটা সিটির জন্য করার অফিস আছে। আপনি চাইলে ওই অফিসগুলো খুঁজে আপনি কোন সিটি থেকে করতে চান। আপনার আনারকেনং এর জন্য সিটি ওয়াইজ হয়। মিউনিকে করতে পারেন, বার্লিনে করতে পারেন, জায়গা অনুপাতে খরচ, জায়গা অনুপাতে মানে আপনার প্রত্যেকটা জায়গায় করতে ই আলাদা হবে আলাদা আর খরচ কি, হয়, কিরকম কি খরচ কষ্ট হতে পারে হবে। নরমালি একটা যদি ধারণা দিতে? হ্যাঁ হ্যাঁ, আলাদা। আপনি মিউনিকে করলে 4 থেকে 500 ইউরো লাগবে, বার্লিনে 3 থেকে 400 ইউরো লাগবে। ডুসেলডর্ফ, নুরেনবার্গে করেন বা আদারওয়াইজ যে সিটি গুলো আছে যেমন ডর্টমুন্ড, বেভারিয়ার কিছু কিছু জায়গায় যে অফিস গুলো আছে ওগুলো আবার 300 ইউরো, 250 ইউরো তো হয়। আসলে মোট পপুলেটেড যে এরিয়া গুলা, জব বেশি ওখানে একটু মানে লাগে বেশি, কস্ট বেশি। আচ্ছা, ভাই, আর আর একটা একটা আনারকেনং এর বিষয় ভাইয়া, কিন্তু রিপ্লাই। আপনার সার্টিফিকেট গুলো হ্যাঁ বলুন। ট্রান্সফার যেটা করতে হয় জার্মানিতে, ওটা কিভাবে করবো? ডয়েসে যেটা করতে হয় ওটা কিভাবে কি করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, সবকিছু কাজ করতে হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমি বুঝি নাই আপনার কথাটা, কাইন্ডলি নেট ইস্যুর মানে জন্য। আমাদের যে সার্টিফিকেট গুলা আছে বা হ্যাঁ, মানে এইটাই এইটাই মানে এডুকেশনাল এটাই আপনার সার্টিফিকেট গুলো এগুলা কনভার্ট। রিকগনাইজ করতে হবে আনার না, ওইটাই হ্যাঁ ওইটা হ্যাঁ। আপনার আনার কেন করলে ওরা সবকিছু করে দিবে এবং ওইটা আপনি কাজে লাগাইতে পারবেন। এটা হাউস বিল্ডিং এর ক্ষেত্রেও পারবেন এবং প্রফেশনাল জবের ক্ষেত্রেও পারবেন। আচ্ছা আচ্ছা, যে গ্রুপে যেগুলো দিছিলেন এই যে হাউস বিল্ডিং এটা সার্টিফিকেটের ছিল দেখলাম। ভাইয়া সত্যায়িত, আপনি ওখানে যেটা দেখছেন ওটা নোটারি করা। নোটারি এক জিনিস, এটা হাউস বিল্ডিং এর ক্ষেত্রে দরকার হয়, সব সেক্টরে না, কিছু কিছু সেক্টরে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আনার কেন করার লাগে। যদি সেটা গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অনু গভর্নমেন্ট আন্ডারে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি যার করেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট আনার কেন করানো লাগবে। আচ্ছা আর ভাইয়া, যদি বুঝতে আপনি পারলাম। মানে এটা মানে আমি টোটালি একটু উদাহরণ দিব যে রেগুলেটেড এবং নন রেগুলেটেড গুলা কোম্পানি, হাউস বিল্ডিং গুলা হয় মূলত আপনার ইসের আন্ডারে, সরকারি সাইডের আন্ডারে হয়। আর নন রেগুলেটেড যেমন জব আছে, যেমন সেলসম্যান, তারপর নার্সিং সেক্টর, ভ্যাকাউফেয়া, মানে এই তারপরে লজিস্টিক সার্ভিস, অফিস ক্লার্ক, তারপর ব্যাংকিং সেক্টর, এইসব সেক্টরে আপনার লাগে না আনারকেনুং। উইদাউট আনারকেনুং আপনি যেতে পারবেন। ইভেন আপনার সামান ভাই কিন্তু আনারকেনুং ছাড়াই যাচ্ছে, শুধু করতে আচ্ছা ভাই, হবে। বুঝতেছি। নোটারিটা কিভাবে করবো যদি বিস্তারিত একটু বলতেন? সত্যায়িত করে নোটারি আর দেন। হচ্ছে যে ইসে এই যে আর নার্সিং এর কথা নোটারি যদি বলতেন, যে নার্সিং এর নোটারির আনারকেনং লাগে ক্ষেত্রে না? যাদের সহযোগিতা লাগবে, হ্যাঁ, না না লাগে না। আর নোটারি যারা লাগবে, যা করা লাগবে, আমার ইনবক্সে যোগাযোগ করেন, আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করবেন। পার পেজের জন্য 5 থেকে 600 টাকা নেওয়া হয়। ওদের কোয়ালিটি ফুল অনেক, এবং সামান ভাই ওখান থেকেই করাইছে, ওদের ভালো কাজ অনেক। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা আছে, ভাই, বুঝতেছি। যদি ইসের বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয়টা একটু ক্লিয়ার করেন, যারা জব করবে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি থাকবে? জবের জন্য যারা ট্রাই করবে, জি, জবের জন্য যারা ট্রাই করবে আহ, তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি থাকবে? সেটার জন্য ভাইয়া বেতসই ভাই এটা লাগবে, মাস্ট। ঠিক আছে, আপনার মাস্ট লাগবে। এটা B1, এখন আমি বি এখানে টু বি আরেকটা টু জিনিস ক্লিয়ার করি। B2। সামন্ত ওকে। ভাই, আরেকটা জিনিস ক্লিয়ার করি। আমার এক বড় ভাই আছে, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মিউনিকে থাকে, মিউনশনে। এখানে অনেকে চেনে, আমার পূর্ব পরিচিত, তারা 2-4 জন চিনে। উনি 7-8 বছর আছে, উনি কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ পারেও না। উনি জাস্ট জার্মান পাসপোর্টটা পাচ্ছে না, শুধু ওনার জার্মান বেআইনস কমপ্লিট নেই। বাট ভাবির বেআইনস, তার মেয়ে হয়েছে কিছুদিন আগে, আমার সাথে প্রায় দিনই কথা হয়। আমার এলাকার খুব ক্লোজ বড় ভাই, আমার অনেক বিষয়ে তাই সে অনেক হেল্প টেল্প করে। তো উনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাংলাদেশে ড্যাফোডিলে পড়ালেখা করার পর বড়
বড় বড় কিছু 5 বছর কাজ করছে আইটি সেক্টরে, খুবই একজন স্মার্ট পিপল। ওনার কিন্তু জার্মান দক্ষতা নাই। আপনার ভাই, আপনাকে আমি একবার বলছি যে আপনার কোম্পানি যে জবটা আপনি অ্যাপ্লাই করতেছেন, জবটায় অ্যাকচুয়ালি আপনার কি কি স্কিল চাচ্ছে এটার উপরে ডিপেন্ড করতেছে যে কি কি লাগবে। নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি ইটালিতে জব করবেন, সেখানে দেখবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ বেআইন ভাষার বেআইন্স লেভেল চাচ্ছে, এবং আহ ইংলিশে আপনার ভালো গুড এনাফ স্কিল থাকতে হবে। এমন অনেক জব আছে, আপনি আমার ইনবক্সে যোগাযোগ করেন যার জব রিলেটেড বেশি আগ্রহ। আপনি কত হাজার জব আপনি চান, কোন কান্ট্রিতে চান, পোল্যান্ড বলেন, পর্তুগাল বলেন, ইংল্যান্ড বলেন, এখানে বসে সুইজারল্যান্ডের জব আপনার ম্যানেজ করে দিতে পারবো। বাট হ্যাঁ, কোম্পানি যেটা চাচ্ছে রিকোয়ারমেন্ট সেটা আপনি ফিল করতে পারলে আমি হয়তো বা অফিসিয়াল ভাবে আপনাকে হেল্প করতে পারবো, আপনি ওইভাবে অ্যাপ্লাই করবেন। ভাই কোম্পানি সময় যদি মনে করে যে না আমি ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট নিব, আমার আসিফ ভাই স্কিল সময় আছে, সীমিত। তো দ্যাটস ওয়াই ইউ ক্যান গো, আপনি দিতে পারবেন। ওকে ফাইন। আসিফ ভাই বুঝি তো নাই। ভাই এবার সময় শেষ, কোর্স দ্রুত রিলেটেড শেষ আর একটু করুন। কোয়েশ্চেন করি আর কি, কোর্স রিলেটেড করি, জি, কোর্স রিলেটেড